এই দেখুন এই স্কাই বক্সে চলে এসেছি। স্কাই বক্সে খুব সুন্দর, কিন্তু দেখুন পেছন থেকে ভিউটা খালি দেখুন একবার, মানে কোনো ভিড়ভাড়টার কোনো সিনই নেই কিন্তু। ওই দেখুন সব লোকজন যাচ্ছে, ক্লিয়ার হবে তারপর কিন্তু বাকি লোকজনদের ঢুকতে দেবে। KTM ETS যেটা করে আমরা আসলাম, এইটা হচ্ছে পেনাংয়ের গার্নি ভিউ। এই জায়গাটায় বলা হচ্ছে গার্নি, আর সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে গার্নি ওয়াক। আমাদের বাঙালির খুব প্রিয় একটা জায়গা কুয়ালালামপুর। গত দুটো এপিসোডেই আপনাদের দেখিয়েছি যে কুয়ালালামপুরে আপনারা কি কি জায়গা দেখবেন, আর আজকের এপিসোডেও এমন কিছু জায়গা দেখাবো যেগুলো আপনারা যদি কুয়ালালামপুরে গিয়ে মিস করেন তাহলে কুয়ালালামপুর ভ্রমণ কিন্তু ইনকমপ্লিট। এছাড়াও কুয়ালালামপুর থেকে পেনাংয়ের যাত্রা দেখাবো আপনাদের, আর পেনাংয়ে গিয়ে কি সুন্দর রিল্যাক্স করলাম সেই সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তাই চলুন শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং সবাইকে ফ্রম দ্য ওয়ান্ডারফুল সিটি অফ কুয়ালালামপুর ইন মালয়েশিয়া। আর আজকে হচ্ছে এখানে ডে 3। আজকে এখান থেকে যাব হচ্ছে পেনাং। আর আজকে সকাল সকাল উঠে পড়েছি, 7:30 নাগাদ উঠেছি। অলমোস্ট 3:30টার সময় ঘুমিয়েছিলাম, 4 ঘন্টা মতন ঘুমিয়ে উঠে পড়েছি, কারণ কোনো অপশান নেই। আজকে সকালে যেটুকু টাইম আছে সেটুকু টাইম ইউটিলাইজ করতে হবে। মেনলি হচ্ছে KL টাওয়ার, পেট্রোনাস সকালে কীরকম ভিউ থাকে, আর এখানে একটা দারুণ সুন্দর চাইনিজ মন্দির আছে, এগুলো কিন্তু দেখবো আজকে। আর 1:30টার সময় এখান থেকে ট্রেন রয়েছে হচ্ছে পেনাং জর্জ টাউন যাওয়ার জন্য। আর এই যে স্কাইলাইনের ভিউ দারুণ। ওদিকে কিন্তু মাড্ডাকা মেনাডা মাড্ডাকা 118 টাওয়ার, নামটা গন্ডগোল করছি হয়তো, কিন্তু দেখুন আজকে একটু মেঘলা মেঘলা পরিবেশ। মেঘলার মধ্যে এখানে ঘুরে বেড়াতে ভালো লাগে, অতটা হিট থাকে না তো। কিন্তু সমস্যা যদি বৃষ্টি নামে এটাই প্রবলেম, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাই। এখন সময় হয়ে গেছে হচ্ছে 8:15 মতন। এবার প্রথমে যাবো হচ্ছে এখান থেকে মন্দিরটায়। মোস্ট প্রবলি এখানে দেখতে পাচ্ছি, দেখুন এইটা হচ্ছে এই চাইনিজ মন্দিরটা, থিয়ান হাউ টেম্পল। তো সেদিকে যাই, বেরিয়ে এখান থেকে আছে গাড়ি নিয়ে নেব। গাড়ি নিচ্ছি কারণ কি, এখান থেকে ডিস্টেন্স মোটামুটি ধরে রাখুন এই 1.3 কিলোমিটার্স মতন। আর এখান থেকে ট্রেন কানেক্টিভিটি কিন্তু সেরকম খুব একটা ভালো নেই, কারণ এটা একটু অন্য ডিরেকশানে। এই এখন বেরিয়ে পড়েছি আমাদের এই হোটেল থেকে। এই হোটেলটার নাম হচ্ছে দ্য এস্টাবলিশমেন্ট EST, যেটা হচ্ছে বাংসা স্টেশনের একদম কাছাকাছি। আর আজকে দেখুন মেঘলা ওয়েদার, সামনে বিশাল বিশাল বিল্ডিং, আর সামনে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন না, ওটাই হচ্ছে বাংসা স্টেশন। তো আপনারা যদি এই প্রপার্টিটা নেন, এটা কিন্তু একটা Airbnb। দেখুন বিশাল বড় বিল্ডিং, দেখুন একবার খালি। এটা হোটেল আর মোস্ট প্রবলি অফিস স্পেসও আছে হয়তো, জানি না, পুরোটাই হয়তো রেসিডেন্সিয়াল EST বলে। দারুণ সুন্দর জায়গাটা, প্রপার্টিটা খুব ভালো ছিল। আর এইখান দিয়ে যেরকম বলছিলাম, এই স্টেশনটা থেকে কিন্তু আপনারা ট্রেন পেয়ে যাবেন সব জায়গার জন্য। এরকম কিন্তু অনেক ট্রেন রয়েছে। এইটা যে গেল এটা মনে হচ্ছে মোনোরেল, আর নিচ দিয়ে একটু গেল সেটা হচ্ছে KLIA এর ট্রানজিট ট্রেন। গ্র্যাব বুক করলাম, গ্র্যাবে খরচা পড়ছে হচ্ছে 6 মালয়েশিয়ান রিঙ্গিত। তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। মোটামুটি যা প্ল্যান আছে, মন্দিরটা গিয়ে আধা ঘন্টা মতো এক্সপ্লোর করে তারপর চলে যাবো হচ্ছে KL টাওয়ারে। এখন আমরা চলে এসেছি সেই বিখ্যাত চাইনিজ টেম্পল, যেটা কিনা কুয়ালালামপুরে লোকেটেড। আর এই মন্দিরটা কিন্তু সাউথ ইস্ট এশিয়া বা এশিয়ারই ধরুন ওয়ান অফ দ্য লার্জেস্ট চাইনিজ টেম্পলস। আর এই মন্দিরে কনস্ট্রাকশন শুরু হয় হচ্ছে 1981-এ, এবং শোনা যায় 87-এর মধ্যে কিন্তু পুরো মন্দিরের কনস্ট্রাকশনটা কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু এই মন্দিরটা খুলতে আরও 2 বছর এক্সট্রা লাগে, তাই 89-এ এই মন্দিরটা খোলা হয়। চায়নার সাউথে রয়েছে হাইনান প্রভিন্স, এবং সেখান থেকে প্রচুর লোকজন এসে কিন্তু এই কুয়ালালামপুরে বসবাস করতেন। ওনারাই কিন্তু কন্ট্রিবিউট করে এবং সবাই মিলে জুলে কিন্তু এই মন্দিরটা বানিয়েছেন কুয়ালালামপুরের এই সুন্দর জায়গাতে। মন্দিরে ঢোকা মাত্র এখানে কিন্তু একটা মেন টেম্পল আছে, আর সাইড দিয়ে কিন্তু শ্রাইনে যাওয়ার রাস্তা আছে। এই যে দেখুন শ্রাইনটা, তো এদিকে যাচ্ছি এবার। এই যে এখন পৌঁছে গেছে হচ্ছে এখানকার শ্রাইনের যে এরিয়াটা আছে সেই এরিয়াটাতে। নিচে দেখুন এখন একটা কোর্টইয়ার্ড আছে, আর অলমোস্ট 3টে ফ্লোর উপরে উঠে কিন্তু এখানে চলে এসেছি। এই যে দেখুন, এটা হচ্ছে মেন টেম্পল কমপ্লেক্স। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল আসলে, কিন্তু এটা কনফুসিয়াজম, টাওইজম সব কিছু টাচ রয়েছে কিন্তু এই মন্দিরের মধ্যে। দারুণ লাগছে এখান থেকে দেখতে।
এই মন্দির ডেডিকেট করা কিন্তু ভগবান থিয়ান হাউকে, যিনি শোনা যায় নাকি এখানকার যারা মাছুয়ারা বা ফিশারম্যানরা ছিলেন ওনাদের কিন্তু রক্ষা করতেন। আমাদের কিন্তু থিয়ানহা মন্দির দেখা হয়ে গেছে। এবার থিয়ানহা মন্দির থেকে আমরা যাবো হচ্ছে 6.7 কিলোমিটার্স। গ্রাবে ভাড়া দিচ্ছি হচ্ছে 14 মালয়েশিয়ান রিঙ্গিত, আর সেটা দিয়ে পৌঁছে যাবো হচ্ছে কুয়ালালামপুর টাওয়ারে, যেটাকে শর্টে কেএল টাওয়ার বলা হয়ে থাকে। আর এটা কিন্তু এখানকার খুব ফেমাস একটা জায়গা। কেএল টাওয়ার আমি যতদূর জানি ওয়ার্ল্ডস 7th টলেস্ট বিল্ডিং, কিন্তু এটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু মাত্র 6টা ফ্লোর আছে। এবার ভাবুন, বুর্জ খালিফা বা অন্য যে লম্বা লম্বা বিল্ডিংগুলো আছে সেইগুলো রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অনেক কিন্তু ফ্লোর থাকে, কিন্তু এটার মধ্যে কিন্তু একদম মাঝখানে 6টা ফ্লোর, নিচে 4টে লিফট আছে যেগুলোতে আপনারা উঠতে পারেন, মাঝখানে একটা রিভলভিং রেস্টুরেন্ট আছে, আর উপরে একটা টাওয়ার আছে। টাওয়ারটার হাইটটা ইনক্লুড করলে আমি যতদূর জানি 421 মিটার্স টোটাল হাইট হয়ে যায়, এবং তার ফলে এটাকে বানিয়ে দেওয়া হচ্ছে 7th টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের কাছে দুটো অপশান ছিল, তো রিসার্চ করে এটাই পেয়েছি হচ্ছে পেট্রোনাসে ঢুকে লাভ নেই, কারণ তার অবজারভেশন যে ডেকটা আছে সেটা অ্যাক্সেস করতে লাগে হচ্ছে অলমোস্ট 2100 ইন্ডিয়ান রুপিস। আর তাতে কিন্তু আপনারা যে অবজারভেশন ডেকে যাবেন সেটা কিন্তু পুরো কাভার্ড, ওপেন না। কিন্তু কেএল টাওয়ারের মজাটা কী হচ্ছে, এখানে হচ্ছে ওপেন একটা স্কাই ওয়াক আছে বা স্কাই ডেক আছে, ভেতরটা স্কাই বক্সও আছে, যেটা খুব ইন্টারেস্টিং, যেখানে বসে বসে কিন্তু দারুণ দারুণ ছবি তোলা যায়। এই দেখুন কেএল টাওয়ার উপরে চলে এসেছি। এখানে কিন্তু গ্রুপ থাকলে এই লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, আর নন গ্রুপ কিন্তু এদিক দিয়ে। এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, লাগে আপনারা কিন্তু এখান দিয়ে টিকিট কাটতে পারবেন। আর এখানে সিকিউরিটি চেকিং রয়েছে। এখানে একটা বড় গ্রুপ ঢুকছে, সেখানে কিন্তু অনেক টাইম লেগে যেমন হচ্ছে। আর এই দেখুন আমরা টিকিট অলরেডি কেটে রেখেছি ক্লুক থেকে। এই যে ক্লুকের টিকিট আমাদের, তো চেষ্টা করবেন অনলাইন কেটে রাখার, এটা কিন্তু অনেক সুবিধা আছে। আজকে আমাদের সমস্যা হচ্ছে যদি লেট করি 12টার পর তাহলে 500 টাকা এক্সট্রা, কিন্তু তার চেয়েও বড়ো সমস্যা হচ্ছে আমাদের 1:30টার সময় ট্রেন রয়েছে। এবার সেটা রিস্কেডিউল করে কিছু হবে নাকি সেই ব্যাপারটা জানা নেই, তো দেখা যাক। এই বড় গ্রুপগুলো ছেড়ে দিচ্ছে বলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এইখানে দেখেন এখানে কিন্তু 4টে জিনিস রয়েছে, এই যে টাওয়ার বক্স, স্কাই ডেক, স্কাই বক্স, আর নিচে হচ্ছে অবজারভেশন ডেক আর রিভলভিং রেস্টুরেন্ট। তো আমরা কিন্তু স্কাই ডেক, স্কাই বক্সে যাচ্ছি। এইখানে যেটা এটা কিন্তু অবজারভেশন যে ডেকটা আছে সেখানে যাওয়ার জন্য, তো এটা স্কিপ করে দিচ্ছি কারণ এটা হচ্ছে ভেতর দিককার একটা অংশ। আর দেখুন দুদিকে কিন্তু লাইন, ওপর দিকে দেখুন নোট করে নিন, এটা লেখা আছে বাঁ দিকের লাইনটা হচ্ছে স্কাই ডেকের, আর অবজারভেশন ডেক হচ্ছে এইদিকে। তো ক্লুক থেকে আপনারা যদি টিকিট কাটেন তাহলে কিন্তু সবগুলোর অপশানই আছে। একমাত্র যে রেস্টুরেন্টটা আছে রিভলভিং রেস্টুরেন্ট, সেইটাই কিন্তু যাওয়ার ব্যবস্থা নেই, মানে সেই টিকিটটা কিন্তু ক্লুকে নেই আমি যতদূর দেখেছি। ওটা মনে আলাদা করে আপনাদেরকে রিজার্ভেশন দিতে হবে সেই রেস্টুরেন্ট থেকে। যেই দাদার সাথে আসছিলাম মানে গাড়িতে বা ক্র্যাবে, উনি বলছিলেন যে এই বুকিত নানাস যে জায়গাটা আছে, নানাস মানে নাকি আনারস। আর এই যে কেএল টাওয়ারটা আছে মাঝখানে যে পোর্শনটা দেখেন সেটা কিন্তু আনারসের মতন, মানে রাত্রিবেলা যদি সবুজ লাইট হলুদ লাইট জ্বালিয়ে দেওয়া হয় মনে হয় মাঝখানে একটা আনারস রয়েছে। এটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এখান থেকে ভাই কুয়ালালামপুর শহর সেই ভিউ ভাই, সেই ভিউ। এখান দিয়ে তাকালেই কিন্তু পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে। আরও দারুণ দারুণ জায়গা আছে কিন্তু এখান থেকে পুরো শহরের ভিউ পাওয়া যায়। আর এটাকে বলছে হচ্ছে স্কাই ডেক। আর স্কাই বক্স দেখুন, এখানে দুটো স্কাই বক্স আছে, স্কাই বক্স 1 আর স্কাই বক্স 2। তো এখানে কিন্তু লাইন পড়ে, তো সেই লাইনে গিয়ে আপনার দাঁড়াতে হবে, দাঁড়িয়ে কিন্তু তারপরে এখানে গিয়ে ছবি তুলতে পারবেন। এটা মেনলি ছবি তোলার জন্য আর কিছুই না, কিন্তু এটার টিকিট কিন্তু আলাদা। এই দেখুন স্কাই বক্স 1, এখানে কিউ সিস্টেম দেওয়া আছে, এরপর কার নাম্বার, এরপর কার নাম্বার, এরকমভাবে নাম্বারগুলো আসবে। কিন্তু এইখানে যদি আসেন একটা টিপ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সানস্ক্রিন নিয়ে আসবেন আর স্লিভওয়ালা জামা কিন্তু পরে আসবেন, ফুল স্লিভ। বা হাতে কিন্তু এখানে যে গার্ডরা আছে বা সিকিউরিটি আছে ওরা কিন্তু সেই আমাদের ওখানে বাইক স্কুটি চালায় দিল্লিতে বা কলকাতায়, যে হাতাগুলো লাগিয়ে ওইগুলো নিয়ে আসবেন। প্রচণ্ড গরম কিন্তু, আর রোদটা কিন্তু অনেক কড়া, কারণ অনেক হাইটে চলে এসেছি। এই জায়গাটার হাইট হচ্ছে 421 মিটার, এক্স্যাক্টলি এটার না, মানে একদম টপ অবধি। এই স্কাই বক্স 1 আর 2তে কিন্তু কিউ সিস্টেম আছে, তো ওখানে কিন্তু নাম্বার দেখাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে যেতে হবে। তাই একটা টিপ দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু বেশি লেট করবেন না, মানে স্কাই বক্সে আগে গিয়ে ছবিটা তুলে নিন, এনজয় করে নিন, তারপর কিন্তু এই স্কাই ডেকে ঘুরুন, এটা একটা ভালো অপশান। এই যে উল্টো দিকে 1 ছিল, এদিকে 2, যাওয়া যাক। এই দেখুন স্কাই বক্সে চলে এসেছি, স্কাই বক্স 2 কিন্তু এটা, এখানে নাম্বার দেখাচ্ছে, টাইমিং রয়েছে কিন্তু, তার পেছনে লাইন। যাও ইয়া
এই দেখুন, এটা হচ্ছে স্কাই বক্স 2। এটা এখানে কৌশিকদা গেছে, আমি একটু ওয়েট করছি, একটু পরে আমি যাব। এই দিকটা দেখে নিন, এখানে কিন্তু টাইমার চলছে, মানে হেভি আলাদাই খেলা কিন্তু এটা। তো আর 20 সেকেন্ড বাকি আছে। এই দেখুন, এই স্কাই বক্সে চলে এসেছি। স্কাই বক্সে খুব সুন্দর কিন্তু, দেখুন পেছন থেকে ভিউটা খালি দেখুন একবার। আর 4-3 সেকেন্ড আছে, এবার যাওয়া যাক। এই যে টাইম হয়ে গেছে এবার। এই জায়গাটা তলার দিকে তাকালে কিন্তু হেভি ভয় লাগে, পুরো তলায়। আমি আগেরটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর ওই করিনি। স্কাই বক্স 2 এর পর স্কাই বক্স 1-এও চলে আসলাম। এখানেও আমরা বসে ছবি তুলে সব কিছু করে নিলাম। এখানে এত তাড়াহুড়ো করে করতে হয়, এটা একটা সমস্যা। নইলে কিন্তু আপনারা নিশ্চিন্তে এখানে বসে বসে, যদি খালি থাকে সব কিছু করতে পারবেন, মানে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এই দেখুন, আমাদের লবিতে কিন্তু গাড়ি আসছে। এখান থেকে আমাদের অলমোস্ট 6 থেকে 6.5 কিলোমিটার যেতে হবে। যতক্ষণ গ্র্যাব আসছে তখন দেখিয়ে দিই। এইখানে দেখুন কি সুন্দর একটা লন টাইপের বানিয়েছে। এখানে কিন্তু একটা জুও আছে, তো জুটা চাইলে আপনারা ঘুরতে পারেন। ওদিকে কিন্তু মেনারা টাওয়ার 118, পেছনে পেট্রোনাস। আর এইখানে দেখুন কি উঁচু, এলিয়ান স্পেসশিপ মনে হচ্ছে একটা। অদ্ভুত কিন্তু, দারুণ না? এটাই হচ্ছে কেএল টাওয়ার, সেই বিখ্যাত কেএল টাওয়ার। এই এখন 12:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়েছি, মানে এয়ারবিএনবি থেকে বেরিয়ে পড়েছি। আর যাচ্ছি হচ্ছে কেএল সেন্ট্রাল স্টেশনের দিকে, কারণ সেখান থেকে আমাদের আজকে ট্রেন রয়েছে হচ্ছে বাটারওয়ার্থ যাওয়ার জন্য। আর এটা হচ্ছে ইটিএস ট্রেনের সম্বন্ধে ডিটেলস সব কিছু বলছি। আগে গ্র্যাবে করে চলে যাই। এখান থেকে হচ্ছে 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার ধরুন। আর গ্র্যাবে পড়ছে হচ্ছে 8 মালয়েশিয়ান রিঙ্গিত, যেটা কিন্তু অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি নিও কার্ড দিয়ে। কার্ড কিন্তু গ্র্যাবে অ্যাড করা যায়, এটা মনে রাখবেন। সবসময় যে ক্যাশ দিতে হবে তার কোনো কথা নেই। এই যে এখন চলে এসেছি কেএল সেন্ট্রাল স্টেশনে। আর গাড়ি আমাদের নামিয়ে দিল হচ্ছে কেএল সেন্ট্রাল এন্ট্রান্স হলের দিকে। এইটা হচ্ছে এখানকার হল, এটা হচ্ছে কেএল সেন্ট্রাল, যেখান থেকে কিন্তু প্রচুর জায়গার ট্রেন ছাড়ে। কেএলআই এক্সপ্রেস, ট্রানজিট, সব কিছু, মোনোরেল এবং সব কিছু। কেএফসিতে এখানে রাইস প্লেট অর্ডার দিয়েছি। হ্যাঁ দাদা, প্রসিড টু পেমেন্ট। হ্যাঁ, এই যে দেখুন 137-এর ট্রেন, এই জন্য কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই লাইন আস্তে আস্তে ছাড়ছে, মানে ট্রেন ঢুকলে তারপর হচ্ছে নিচের দিকে নামতে দেবে। এই যে দেখুন লোকজন ঢুকছে এবার, প্রচুর ভিড় কিন্তু। বাটারওয়ার্থের ট্রেন এটা, বাটারওয়ার্থ দিয়ে যাবে। আপনার সব ডিটেলস বলছি ভেতরে ঢুকে। বিদেশে নিয়মই কিন্তু আলাদা। এখানে দেখুন বোর্ডে তো ট্রেন দিয়েই দিয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মে বাটারওয়ার্থের ট্রেন আসছে। আর এখানেও কিন্তু কিছু লোকজনকে ছাড়ছে, তারপর আবার লক করে দিচ্ছে জায়গাটা। মানে কোনো ভিড়ভাড়টার কোনো সিনই নেই কিন্তু। ওই দেখুন সব লোকজন যাচ্ছে, ক্লিয়ার হবে, তারপর কিন্তু বাকি লোকজনদের ঢুকতে দেবে। এই ইটিএস ট্রেনে করে কিন্তু যাব। আর বি কোচ তো একদম সামনে, এই যে উঠেই হচ্ছে বি, আর ওদিকে মনে হচ্ছে এ আছে। এই দেখুন ট্রেনটা দেখে নিন, ইলেকট্রিক ট্রেন কিন্তু ওপরে, তাই জন্য এই ইলেকট্রিসিটি লাইন রয়েছে। এখানে ক্যামেরাম্যান রয়েছে, উনি কী তুলছেন ভগবানই জানে। কিন্তু এদিকে সব বাকি কোচ রয়েছে। কোচটা নিচে লেখা আছে, এই যে বি নাম্বার লেখা আছে, আর পরেরটায় দেখুন সি লেখা আছে। এই এখন উঠে পড়েছি ট্রেনে। আর এটা হচ্ছে ইটিএস ট্রেন, যেরকম বললাম 1:37-এ ছাড়বে এখান থেকে। এটা যাবে হচ্ছে কুয়ালালামপুর থেকে বা কেএল সেন্ট্রাল থেকে বাটারওয়ার্থ অবধি। ট্রেনটা এবং সব কিছু দেখাচ্ছি আপনাদের। আর মুখটা খুব গোল লাগছে, জানি না কেন, চুলটা খুব বাজারে কাটা আছে বলে। তো কয়েকটা জিনিস বলে দিই। আমরা এটা কেটেছি হচ্ছে প্ল্যাটিনাম টিকিট। এখানে কিন্তু 3 রকম টিকিট আছে, সিলভার রয়েছে, গোল্ড রয়েছে আর প্ল্যাটিনাম রয়েছে, 3 রকম টিকিট। তো আমরা কিন্তু কেটে নিয়েছি হচ্ছে প্ল্যাটিনাম। আর এখানে হচ্ছে যে কামরা নাম্বার সেটা হচ্ছে বি, সিট হচ্ছে আমার 9-এ, কৌশিকদার হচ্ছে 9D। ভালো কিন্তু এসি ট্রেন, পুরো সুন্দর ফিচার, সব কিছু দেখাচ্ছি আপনাদের। আগে একটু কম্পার্টমেন্টটা চট করে দেখিয়ে দিই। এটা হচ্ছে কম্পার্টমেন্ট, আর এটা হচ্ছে স্টেশন। স্টেশনে 137-এ কিন্তু ছাড়বে। আর এখানে হচ্ছে 2x2 সিট অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা স্ক্রিন রয়েছে, ওদিকে ওয়াশরুম রয়েছে, আর ওদিকে লাগেজ র্যাক রয়েছে। ওপরে কিন্তু ওই জায়গাটায় দেখুন, ওখানে কিন্তু ব্যাগ রাখার জায়গা আছে। তো আমার ব্যাগটা কিন্তু ওই দেখুন উপরে তুলে দিয়েছি। এদিকে হচ্ছে পুরো কম্পার্টমেন্টটা। বড় যে লাগেজগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু এদিকে আসতে পারবেন না, সেটা হচ্ছে ওই যে শেষ দিকটা আছে ওখানে রেখে দিতে হবে। পরে ওই দিকটা কি দেখাচ্ছি। ওপরে কিন্তু ট্রেনের স্পিড লিখবে যতদূর মনে হচ্ছে, আর টেম্পারেচারও লিখবে। টাইম হয়ে গেছে 1:38, এক্স্যাক্টলি ঠিকঠাক টাইমে 37-এ কিন্তু ছেড়ে দিল।
জাস্ট ঘড়ি কাটাটা 1 মিনিট পেরিয়েছে। এই দেখুন এবার স্টেশন থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু অ্যানাউন্সমেন্টটা শুরু হয়ে গেছে। প্রথমে ওদের ভাষায় বলছে, তারপর কিন্তু ইংলিশেও বলবে। এই দেখুন এটা হচ্ছে একটা এখানে স্ক্রিন যেখানে সব ডিটেলসগুলো শেয়ার করবে। এই ট্রেনটার ভালো জিনিস হচ্ছে এখানে যে দেখছেন না যে জানলাগুলো আছে ওটার মধ্যে কিন্তু একটা ব্লাইন্ডও রয়েছে এরকম, তো চাইলে ওটা কিন্তু নামিয়ে দিতে পারেন যদি আপনার বেশি রোদ লাগে। এই একটা ভালো অপশান। আর যে সকেটগুলো বলছে, সকেট কিন্তু আছে হচ্ছে সিটের তলায় মানে যেখানে বসে আছেন এই যে তার তলায় কিন্তু সকেট রয়েছে। ওখানে একটা স্ক্রিন রয়েছে যেখানে কিছু একটা চলছে, এখানে এদের এখানকারই কারিক্রম দেখাচ্ছে কিছু আর কি, বা হয়তো যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো দেখাচ্ছে এখানে। ফর 50 US নো ইট উইল বি 699। তো আমি এখানে ভালো দাদা বন্ধুকে পেয়ে গেছি, গল্প করতে করতে যাচ্ছি। নানা রকম লোকজন কিন্তু কুয়ালালামপুরে কাজ করে, আর এর মধ্যেই কিন্তু এখানে টিকিট চেকিং করার জন্য টিটি সাহেব চলে এসছেন। তো উনি এবার আমাদের টিকিটগুলো দেখবেন আর কি। অনলাইন দেখালেও হয়ে যাবে যতদূর মনে হচ্ছে। একবার দেখিয়ে দিই কৌশিকদা, কারণ এই টিকিটটা কৌশিকদাই কেটেছে অনলাইন। অনেক তো ঘোরাঘুরি হবে, এক্সপ্লোর করা হবে, নতুন জায়গা দেখা হবে, কিন্তু এই ইঞ্জিনকে তেলও দিতে হবে নাকি। এই ইঞ্জিনের তেল হচ্ছে খাওয়া, তাই আমরা কিন্তু KFC থেকে খাওয়া দাওয়া নিয়ে নিয়েছিলাম। এখন ট্রেনে বসে খাওয়াটা খেয়ে নিই। কী কী দিয়েছে চট করে দেখিয়ে দিই। যে রাইসটা বলছিলাম এটা সেই রাইসটা, এটা কিন্তু খেতে বেশ ভালো, দারুণ সুন্দর করে প্যাক করে দেয়। সাথে কিন্তু এরকম চামচও দিয়ে দিয়েছে, চামচ দিয়ে খেয়ে নেওয়া যাবে। আর এখানে 2 পিস মাংস নিয়েছি, এটার মধ্যে 2 পিস মাংস আছে KFCর, আর ওটার মধ্যে কোলস্লো আছে। কোলস্লোটা খেতে বেশ ভালোই লাগে। আর সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আছে। এটা আসলে একটা মিল। আর এখানে টেবিল আছে, এই টেবিলের বসে কিন্তু খেয়ে নিচ্ছি, মানে টেবিলের উপর খাবার রেখে খেয়ে নিচ্ছি। আর বাইরের দিকে এনজয় করছি, এরকম সুন্দর ভিউ। আর কি চাই বলুন তো। এই কোলস্লো জিনিসটা ভালোই লাগে, এক ধরনের স্যালাড কিন্তু আসলে। এর মধ্যে যতদূর খেয়ে বুঝতে পারি বাঁধাকপি রয়েছে, গাজর রয়েছে, পেঁয়াজও মনে একটু একটু আছে, এবং তার সাথে একটা মেয়ো টেবে কিছু একটা বেস আছে সেটা দিয়ে বানিয়েছে। আপনারা যদি এক্স্যাক্টলি জানেন কোলস্লো কী হয় আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন। হেভি লাগছে। ও রাইসটা খাই আর মাংসটা খাই, এগুলো আলাদা করে দেখাচ্ছি না, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো। একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে কিন্তু ঘুরে ঘুরে আপনাদের খাওয়ার টেস্ট চলে যেতে পারে। এখানে কিন্তু সেই ঝামেলাটা নেই, মানে ফিশ অয়েল বা নানা রকম বেসিল পাতা বা ওই উদ্ভটের গন্ধওয়ালা জিনিসগুলো কিন্তু দেয় না। এটা খুব ভালো জিনিস এখানে। এই যে এখন যে স্টেশনটা ঢুকছে এটার নাম হচ্ছে তানজুং মালিং। টুয়ার্ডস বাটারওয়ার্থের দিকে যেতে এটা কিন্তু 3rd না 4th স্টেশন। এই দাদার সাথে গল্প গুজব করছিলাম, দাদাও বলছে যে বিয়ে টিয়ে করেছো না, কটা বাচ্চা আছে জিজ্ঞেস করছে। মনে মনে ভাবছি দাদা এতই বুড়ো লাগছে, চুলটা কেটেছি, দাড়িটা রেখেছি, একটু মোটা হয়ে গেছি বলে রিগ্রেট করছি। এখন চুলটা একটু বড়ো রাখতে হবে, আর এরকম লুক দিলে চলবে না, চেহারাটাও ঝরাতে হবে, বোঝা যাচ্ছে এটা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু নেক্সট স্টেশনের দিকে যাচ্ছি। এখানে কিন্তু অনেক রকম লোকজন আছে, তারা কিন্তু অনেক অনেক স্টেশনে নামবে। মাঝখানে যদি দেখতে পেলাম 7 থেকে 8খানা স্টেশন টোটাল ইন বিটুইন, মানে হচ্ছে KL সেন্ট্রাল থেকে ওঠার পর আর বাতারওয়াটে নামার পর তার মাঝখানে কিন্তু 6-7টা স্টেশন আছে। আর এখন ওয়েদার কিন্তু খাসা, 2 দিন কিন্তু ওয়েদার বেশ একটু অন্যরকম ছিল, মানে মেঘলা মেঘলা ছিল। এখন কিন্তু মেঘ কেটে গেছে, বৃষ্টি চলে গেছে, এখন কাঠফাটা রোদ। তো আমি বলবো এই ওয়েদারে কিন্তু ট্রাভেল করা একটু ডিফিকাল্ট। সেই জন্য কিন্তু বৃষ্টি থাকলে, মানে বৃষ্টি না থাকুক কিন্তু একটু হালকা মেঘ থাকুক, তাহলে কিন্তু ঘুরতে বেরোতে ভালো লাগে। এই দেখুন, আচ্ছা এই স্টেশনটার নামই হচ্ছে কাম্পার স্টেশনে চলে এসছে। স্ট্রেট যদি যান হচ্ছে, মানে যেদিকে আমরা যাচ্ছি ট্রেনটা সেদিকে হচ্ছে কোটাবারু, আর পেছন দিকে ছিল হচ্ছে তাপা রোড। তো এগুলো কিন্তু এখানকার স্টেশনের নাম, এটা মাথায় রাখবেন। যদিও এখানে যে বোর্ডটা আছে সেখানে কিন্তু সব কিছু ডিটেলসই শেয়ার করে দিচ্ছে। এখানকার জার্নি কিন্তু বেশ কমফোর্টেবল, তবে আমি বলবো এখানে কিন্তু সিট কমফোর্টটা আরও বেশি ভালো হতে পারতো। এবার একটা প্ল্যাটিনাম, মানে হচ্ছে ইকোনমির মধ্যে সবচেয়ে ভালো, তাতেও কিন্তু সিট কমফোর্টটা খুব বিশেষ না, মানে একটু শক্ত সিট, রিক্লাইন করা যায়, যদিও এই দেখুন হালকা রিক্লাইন করা যায়। তলায় একটা সুইচ রয়েছে, আর সিটের তলায় মানে নিচের দিকে কিন্তু রয়েছে হচ্ছে চার্জিং পোর্ট। চার্জ করিনি এখন, পরে চার্জটা করে দেখে জানাবো যে সব পোর্ট কাজ করে কিনা। এই যে এখন যে স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে বাটু গজা, এরকমই নাম হয়তো উচ্চারণ করে, দেখুন লেখা আছে। এখানে কিছু লোকজন নামলো দেখছি। যত বাটারওয়ার্থের কাছাকাছি আসবে তত কিন্তু খালি হতে থাকবে। এই যে আপনার ট্রেনটা একটু দেখিয়ে দিই চট করে। এখানে যে বোর্ডটা আছে এখানে কিন্তু সব ইনফরমেশন শো করছে। এই দেখুন 3:52 বাজে এখন টাইম, আর এখানে দরজা বন্ধ হয়ে গেল। নেক্সট স্টেশন হচ্ছে ইপো, আর এইগুলো হচ্ছে সব স্টেশন এখানকার। এই দেখুন শুরু করেছিলাম KL সেন্ট্রাল দিয়ে, কুয়ালালামপুর, সুঙ্গা বলো, এরকম অনেকগুলো নাম আছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের।
আর ইপো নেক্সট আসছে হচ্ছে ইপো। এরপর কিন্তু টাইপিংয়ে আমার পাশের জন্য যিনি বসে আছেন উনি নামবেন। আর বাটারওয়ার্থ দেখুন লাস্ট, এগুলো হচ্ছে ট্রেন স্টেশন। এটা হচ্ছে দরজা, এই দরজার এইখানে এই সবুজ সুইচটা টিপলে কিন্তু খুলে যাবে দরজাটা। এদিকে যেমনি আমি তো ওয়াশরুম এদিকে দেখতে পাচ্ছি না, এটা তো উল্টো দিকে আছে। আর এইখানটা দেখুন, এখানে কিন্তু ব্যাগ রাখার জায়গা, লাগেজ রাখার জন্য আলাদা একটা সেকশন আছে, এখানে আপনারা লাগেজ রাখতে পারেন। আর এই হচ্ছে ট্রেন, 2x2 অ্যারেঞ্জমেন্ট কিন্তু পুরোটাই, কিছু সিট এদিকে কিছু সিট ওইদিকে। চট করে একটু অন্য দিকগুলো গিয়ে আপনাদের দেখাই কোন দিকে কী আছে না আছে। দেখুন এখানে বোর্ডগুলো কিন্তু দু সাইডেই রয়েছে। এখানে যেমনি একটা স্পিডটা দেখাচ্ছে দেখুন 52, 54 এরকম স্পিড। এখানে দাঁড়ানোর সেরকম নিয়ম নেই, এখানে দরজা কিন্তু বন্ধ, আপনি দরজা চাইলেও খুলতে পারবেন না, তো সেই অপশানটা কিন্তু নেই। আর এদিকে গিয়ে দেখি কোন দিকে কি আছে। এটা কিন্তু বিজনেস ক্লাস দেখতে পাচ্ছি। শুনলাম বিজনেস ক্লাসে নাকি খাওয়ার দাওয়ার আছে, ইনক্লুসিভ আছে আর কি। তো বিজনেস ক্লাস থেকে পারলে একবার আপনি দেখিয়ে দেবো, চেষ্টা করছি দেখানোর। প্রতিটা কম্পার্টমেন্টে কিন্তু এখন একটাই অ্যাটাচ ওয়াশরুম আছে যতদূর বুঝতে পারছি। আর এটা হচ্ছে কম্পার্টমেন্ট নাম্বার 2, যেরকম উঠেছিলাম বিতে 2 মার্ক করা আছে। এখানে ডাস্টবিনও রয়েছে দেখুন, কিছু জিনিস ফেলার থাকলে এখানে ফেলতে পারেন। এবার যাওয়া যাক এই বিজনেস ক্লাসটা, দেখি ঢুকতে দেয় নাকি। এদিকে দেখি, এই দেখুন এটা হচ্ছে এখানকার বিজনেস ক্লাস, এখানে কিন্তু খাওয়ার ইনক্লুডেড আছে। এখানে 2x1 কম্বিনেশনে কিন্তু সিটসগুলো রয়েছে। এইটাও কিন্তু অনলাইন বুকিং করা যায়, বাকি সব কিছুই সেম দেখতে পাচ্ছি, খালি জায়গাগুলো বেশি। এটা হচ্ছে কম্পার্টমেন্ট নাম্বার A। এখানে কিন্তু ট্রেনগুলো ডিভাইড করে দেওয়া হয়েছে প্ল্যাটিনাম, গোল্ড আর সিলভারে। তো 3 রকমের ট্রেন আছে। তো আমরা যে ট্রেনটা ইউজ করি সেটা হচ্ছে প্ল্যাটিনাম ট্রেন। মানে এখানে কিন্তু মানে আলাদা যেরকম ভাবছিলাম প্রথমে যে গোল্ড ক্লাস আছে সিলভার ক্লাস আছে, ওরকম না। একটা ট্রেনের পুরোটাই কিন্তু প্ল্যাটিনাম, তার মধ্যে ইকোনমি রয়েছে আর বিজনেস রয়েছে। আমরা রয়েছি কোচ বিতে, কোচ সিতে বলছে নাকি ক্যাফে আছে। তো ক্যাফেটা কি চট করে দেখে আসি একবার। এটাও কিন্তু প্ল্যাটিনাম ক্লাসের ইকোনমি। একদম লাস্টে যেটা আছে সেটাই কিন্তু একমাত্র আপনার বিজনেস ক্লাস আছে, এটা কিন্তু সব ইকোনমি এগুলো দেখুন। আর এখানে রয়েছে ক্যাফেটা কম্পার্টমেন্ট নাম্বার সিতে। এখানে কিন্তু চা, কফি, স্ন্যাক্স, গন্ধও পাচ্ছি একটু, এইসবগুলো আছে। এই যে ETS ক্যাফে দেখুন লেখা আছে। এখানে টুকটাক বসার জায়গাও আছে। আর এখানে কিন্তু স্ন্যাক্স, কফি এসব পাওয়া যাচ্ছে। Excuse me, sir, what do you have like other than coffee and do you have snacks? Snacks and all you don't have, no? Okay. And this is only one like cafeteria you have, or like there is another one? Only one? Okay. Thank you. এই দাদার সাথে গল্প গুজব করছি। দাদা কিন্তু এখানে বিজনেস আছে বলছে, তো উনি এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানেন, 7-8টা ল্যাঙ্গুয়েজ। এই যে sorry, I did not catch your name. Your first name? My name? My name is Jackie Ong. Jackie Ong. Not Jackie Chan, Jackie Ong. Jackie Ong means good luck. Good luck. দাদা কিন্তু খুব মজাদার কিন্তু। You see me, you could have good luck. এরকম অনেক গল্প বলছিল দাদা, অনেক দেশ ঘুরেছে। চায়নার সম্বন্ধে গল্প বলছিল, চাইনিজ যেই লোকজনের সম্বন্ধে কথা বলছিল। তারপর দাদা কিন্তু অনেক সাউথ কোরিয়া গেছে। এরকম ট্রেনের মধ্যে সঙ্গী পেয়ে গেলে কিন্তু আর কেউ চাই না, গল্প করতে করতে চলে যাওয়া যায়। এখন ট্রেনের ভেতর টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 23 ডিগ্রি, আর ট্রেনের স্পিড হচ্ছে 135 কিলোমিটার/আওয়ার। এবং আমরা ছুটে চলছি, এগিয়ে চলছি বাটারওয়ার্থের দিকে। এই যে আমার ট্রেনের বন্ধু নেমে গেল, সামনে ভাইও নেমে যাচ্ছে। ওই দাদার সাথে দারুণ গল্প করছিলাম, অনেক গল্প হলো। এবার টাইপিং আসছে এদিকে, টাইপিং একটা নেক্সট স্টেশন এখানকার। এখানে কিন্তু অনেক লোক নামছে, অনেক খালি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এখানকার 3rd লাস্ট স্টেশন বা 4th লাস্ট স্টেশন, সেটা হচ্ছে টাইপিং। এটা কিন্তু একটা বড় স্টেশন, আর ট্রেন কিন্তু অলমোস্ট খালি হয়ে গেল, মানে প্রচুর লোক নেমে গেল দেখতে পাচ্ছি। জায়গাটা দেখুন একবার, কি সুন্দর, পুরো সবুজ তো আছেই, তার সাথে এরকম খাল বিল যাচ্ছে, এখান দিয়ে জলাশয় রয়েছে। এই পারিত গুন্তার বলে কোনো একটা স্টেশন ঢুকেছে এখন, এটা কিন্তু 2nd লাস্ট স্টেশন এখানকার।
এখানে সেরকম একটা লোক নামছে না, স্টেশনটি ছোটোই মনে হচ্ছে আমার। এবার চট করে আপনাদের ট্রেনের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে সবই কিন্তু ওয়েস্টার্ন স্টাইল টয়লেটস। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, ন্যাপকিন রয়েছে, ডাস্টবিন রয়েছে, আর বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা বড় মিরর আছে, আর যাবতীয় টয়লেট্রিজ অ্যান্ড অ্যামিনিটিস কিন্তু এখানে রয়েছে, তাই আপনাদের লং ডিস্টেন্স জার্নির জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। এই এখন আমাদের যে কামরাটা আছে তার বাইরে এসে দাঁড়িয়েছি, কারণ ভেতরে প্রচণ্ড ঠান্ডা করে দিয়েছে, 21-22 ডিগ্রি টেম্পারেচার করে দিয়েছে। এদিকে বাইরে নাকি 32-33 ডিগ্রি। একটু পরে নামতে হবে। এখন সেকেন্ড লাস্ট স্টেশনটা ঢুকছে, এরপরেই কিন্তু আসবে বাটারওয়ার্থ। কেটিএম কিন্তু এখানকার সবচেয়ে মোস্ট ইউজ যে ট্রেন লাইন বা ট্রেন সার্ভিস আছে সেটা। তো এবার কেটিএম খালি কুয়ালালামপুরের মধ্যেই চলে না, এখন কিন্তু এটা ইন্টারসিটিও হয়ে গেছে। তো এখন যে ট্রেনটা করে যাচ্ছি সেটা কিন্তু ইন্টারসিটি, আর এটাকে বলে হচ্ছে কেটিএম ইটিএস। ইটিএস কিন্তু একটা স্পেশাল সার্ভিস এই কেটিএমের। আর কেটিএম যদি কনসিডার করেন, এটা কিন্তু 36খানা স্টেশন অ্যাক্রস কভার করে। মানে ভাবছেন, মানে একদম এন্ড টু এন্ড কিন্তু কভার করছে এই কেটিএম। এইখানে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিন্তু 140 কিলোমিটার/আওয়ার স্পিডে যেতে পারে। কোনো কোনো সময় দেখছি সেটাও কিন্তু ক্রস করে যাচ্ছে। তো টপ স্পিড মনে হয় এখানকার আরও বেশি। টাইম হয়ে গেছে 5:52। এখন কিন্তু বাটারওয়ার্থে ঢুকছে। এই বাটারওয়ার্থ থেকেই কিন্তু আপনারা পুরো পেনাং, জর্জটাউন এগুলো অ্যাক্সেস করতে পারবেন। মোটামুটি একদম ঠিকঠাক টাইমে কিন্তু ঢুকে গেছে। একটাই সমস্যা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, 20 ডিগ্রি টেম্পারেচার বানিয়ে দিয়েছে হচ্ছে ট্রেনের ভেতরে। এটাই সেই ট্রেনটা করে আমরা আসলাম। এই দেখুন, এটা হচ্ছে সেই ট্রেন কেটিএম ইটিএস যেটা করে আমরা আসলাম। এইটা হচ্ছে ট্রেনের মেন ইঞ্জিন সাইড আর কি। তো উল্টো দিক দিয়ে আমরা আসলাম, মানে দুদিকেই মনে হচ্ছে ইঞ্জিন আছে এটার। দারুণ কিন্তু। এবার ছেড়ে যাবে প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেনের ছবি তোলার জন্য সামনে এসেছিলাম ইঞ্জিনের সাথে। এ দেখুন, এখানকার লোকাল ট্রেন ঢুকছে এখন। এক একটা ট্রেন এক রকম দেখলে বেশ ভালো লাগে। দেখুন EMU 24, বাহ, অনেকটা কিন্তু আমাদের ওদিককার মতনই। কেটিএম কমিউটার। এখানে কিন্তু দেওয়া আছে কিয়স্ক একদিকে, এখানে হচ্ছে ফেরি একদিকে। এটা ফেরি করেও কিন্তু জর্জটাউন যাওয়া যায়। বাস স্ট্যান্ডও আছে, ট্যাক্সি স্ট্যান্ডও আছে। তো আমরা ট্যাক্সি ধরবো আশা করছি, কারণ ফেরিতে টাইম বেশি লাগবে। আর এখানে ওয়েটিং রুম আছে কিন্তু ইটিএসের জন্য হচ্ছে এইদিকে। আমি এখন দাঁড়িয়েছি হচ্ছে বাটারওয়ার্থের লেভেল 8-এ। মানে এই যে ট্রেন টার্মিনাল আছে সেখান থেকে বেরোলাম, তারপর সেখান থেকে লেভেল 8-এ চলে আসলাম। কারণ এখানে কিন্তু হেলিং পিক আপ লেখা আছে। মানে যত আপনাদের হচ্ছে হেলিং বলতে হচ্ছে উবার বলুন, ওলা বলুন, এগুলোকে সব হেলিং ক্যাব অ্যাপ বলে বা পিক আপ অ্যাপ বলে। তো সেরকম গ্র্যাব থেকে বুক করলে গ্র্যাবের গাড়িটা কিন্তু এখানেই আসবে। তো ম্যাপের লোকেশানটা কিন্তু খেয়াল রাখবেন। আর এই জায়গাটা আবার দেখে নিন, এইটা হচ্ছে এখানকার জায়গা। এখানে দেখুন গাড়ি আসছে, লোকজন কিন্তু এখানেই ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ অপশান নেই, এখান দিয়ে গাড়িটা যাবে, আপনাদের এখান থেকে কিন্তু উঠে পড়তে হবে। সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি টু গুড কিন্তু। পেনাংয়ে আমি 4 বছর আগেও এসেছিলাম মা বাবাকে নিয়ে, তখন একরকম স্মৃতি, আর এবার কিন্তু অন্যরকম স্মৃতি হবে, একটু ঝপাঝপ ট্যুর হবে। এই দেখুন, এটাই হচ্ছে সেই বিখ্যাত পেনাং। পাশে রয়েছে বিশাল বড় ফ্যাক্টরি, এগুলো মনে হচ্ছে রিফাইনারি, ওয়াটার ট্যাঙ্কস এগুলো সব। আর এই দিকে হচ্ছে শহর, দারুণ লাগছে না? আর এইখান থেকে দেখুন, এখান থেকে আপনি ওপারে কিন্তু ফেরি করে যেতে পারেন, সেই অপশানটাও আছে। ফেরি সার্ভিসের জন্য যেই রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছিলাম সেটা হচ্ছে মেন রাস্তা, কিন্তু আমরা ক্যাব ধরে যাচ্ছি। মালাক্কা স্ট্রেটের মধ্যে থেকে জলটা কিন্তু ভেতর দিকে ঢুকে এসছে ইনলেট হয়ে, এবং সেই জলটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জর্জটাউন সাইড থেকে অথবা বাটারওয়ার্থ সাইড থেকে। এই সামনে দেখুন, ওই দিকের রাস্তায় ছিলাম কিন্তু। পেনাং সেন্ট্রাল যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ট্রেন স্টেশন, মল সব কিছু। ওই ওপর থেকে ছবি তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম। এখন নেমে এসেছি, আর এখানে পেনাংয়ের যে বিখ্যাত ব্রিজটা আছে সেই ব্রিজটা ক্রস করে, মানে মালাক্কা স্ট্রেট ক্রস করে আমরা ওপারে চলে যাব জর্জটাউনের দিকে। ডিস্টেন্স যেরকম বললাম 25 থেকে 27 কিলোমিটার মতন, সময় লাগবে 40 মিনিট। রাস্তাঘাটের কন্ডিশন দেখুন, 1 নম্বর রাস্তাঘাট। এদিকে রয়েছে জর্জটাউন, ইপো আর পেরাই, মানে সবই কিন্তু এই রাস্তা ধরেই যাওয়া যায়। এখানকার এগুলো হাইওয়ে। এখানকার টোল, এখানেও কিন্তু RFID আছে আমাদের মতনই। এখন আমরা পেনাং ব্রিজের দিকে যাচ্ছি, আর পেনাং ব্রিজ আসার আগে কিন্তু প্রাই বলে একটা জায়গা ছিল যে ডান দিকে চলে যাচ্ছিল। আর বাটারওয়ার্থ যদি আমরা ব্যাক করতে যাই তাহলে ওই রাস্তাটায়। তো প্রাই হচ্ছে এখানকার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, যেটা ভাই বলছে আর কি। তো এখানে কিন্তু সব ফ্যাক্টরিজ দেখতে পারবেন। ইভেন যখন ওই স্টেশন থেকে যখন ওপর থেকে ভিডিওটা নিচ্ছিলাম না, নিচে অনেক ফ্যাক্টরি দেখতে পাচ্ছিলাম। তো সেগুলো সব কিন্তু প্রাই এরিয়ার পার্ট।
এই যে এখন যাচ্ছি জর্জ টাউনের দিকে। জর্জ টাউন কিন্তু পার্ট অফ পেনাং আইল্যান্ড। তো এখানে যদি দেখেন আপনি পেনাংকে, এটা কিন্তু দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে পেনাং আইল্যান্ড আর একটা হচ্ছে পেরাই। পেরাই মানে হচ্ছে এটা মালাই পেনিনসুলা, মানে যে মেন ল্যান্ডমার্কটা আছে সেটার সাথে কিন্তু যুক্ত। আর এদিকে জর্জ টাউন রয়েছে যেটা হচ্ছে পেনাংয়ের ক্যাপিটাল, সেটা হচ্ছে পেনাং আইল্যান্ডে। এই যে আমরা জর্জ টাউন ঢুকে গেছি, জর্জ টাউন জাস্ট ক্রস করে আমরা কিন্তু গার্নি এরিয়ার দিকে যাচ্ছি। এগুলো হচ্ছে আলাদা আলাদা এরিয়া কিন্তু এখানকার। আর এখানে দেখুন বিল্ডিংয়ের যে স্ট্রাকচারগুলো বা আর্কিটেকচারগুলো এগুলো কিন্তু একদম পাল্টে গেছে। আপনারা কি 3,300 টাকার মধ্যে একটা আলিশান বাংলো দেখতে চান, যেটা কিনা এয়ারবিএনবি থেকে বুক করা? আপনার যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে ফুল অ্যাশো আরাম আছে, ওয়াইফাই আছে, এসি আছে, শোয়ার জায়গা, খাওয়ার জায়গা সব আছে। ঘরটা দেখাই আগে। এটা হচ্ছে এখানে ম্যানশন 1। এখানে বিশাল একটা কমপ্লেক্স আছে, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, সেটা বাইরে থেকে পরে দেখাবো। ঢোকা মাত্রই এখানে একটা স্টুডিও টাইপের কিচেন আছে। এখানে কিন্তু দেখুন ইন্ডাকশন টাইপের এরকম আর কি স্টোভ রয়েছে। এখানে একটা রাইস কুকার আছে, কেটলি আছে, এখানে ওয়াটার ফিল্টারও দিয়ে দিয়েছে, এটা খুব ভালো জিনিস, এটা কিন্তু সব জায়গায় থাকে না। আর এদিকে রয়েছে ওয়াশিং মেশিন। প্রথমেই ঢুকে যাই এবার তাহলে বাথরুমে। বাথরুমটা দেখুন ঘরের সমান সাইজ, এখানে আমি শুয়েও থাকতে পারবো। এখানে কিন্তু গিজার আছে, ওখানে টয়লেট ট্রিজ দিয়ে দিয়েছে, সাবান, শ্যাম্পু, বড় বোতল দিয়েছে, তো এইগুলো চুরি করে বাড়িতে নিয়ে যেতে পারবো না, এটা একটা দুঃখ। এখানে দেখুন রয়েছে কমোড, এদিকে রয়েছে আয়না। এবার এদিকে চলে আসুন, এটা হচ্ছে প্রথম এখানকার বেডরুম। এখানে একটা সিঙ্গেল বেড, ওদিকে একটা বিশাল বেড, মানে এখানে কজন আটবে? 3 জন। এদিকে ছোটো একটা টেবিল টাইপের রয়েছে, ড্রেসিং টেবিল। এদিকে একটা ওয়ার্ড্রপ। ওদিকে কিন্তু আয়রন করার জন্য বোর্ডও আছে, মানে যা চাইছেন সব আছে। এখানে কিন্তু এসি আছে, ফ্যান আছে। ওই যে এখানে শাটারটা দেখছেন ওটা খুললে কিন্তু ব্যালকনির দিকে যাওয়া যায়, যেটা আমি ওই সাইড দিয়ে গিয়ে দেখাচ্ছি। এদিকে রয়েছে সোফা, আর ওখানে রয়েছে কৌশিক দা রিল্যাক্স করছে। এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে ফ্রিজ, এখানে দারুণ সুন্দর একটা ডাইনিং টেবিল আছে বসে খাওয়া দাওয়া করার জন্য। এইদিকে আবার একটা ফুট অন বেড টাইপের রয়েছে, একজন এখানে ইজিলি শুয়ে পড়তে পারবে। এখানে একটা ডাবল বেড, মানে ভাবুন ভেতরে 3 জন, বাইরে 3 জন। আর যদি খুব দরকার পড়ে এই সোফাতেও কিন্তু শুয়ে পড়তে পারবেন। আর মেন ভিউটা রয়েছে এই শাটার দেওয়া ডোরটার পেছন দিকে। চলুন সেইটা দেখাই। কি বলেছিলাম, 3,200 টাকা যা চাইবেন দিলা দেঙ্গে। এখানে দারুণ সুন্দর একটা বসার জায়গা, আর বসে কি এনজয় করবেন, এদিককার ভিউ। এইটা হচ্ছে পেনাংয়ের গার্নি ভিউ, এই জায়গাটায় বলা হচ্ছে গার্নি। আর সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে গার্নি ওয়াক। অপূর্ব জায়গা, বিশাল বিশাল স্কাইরাইজ। এখানে কিন্তু হোটেল রয়েছে, ওইদিকে ম্যারিয়টও রয়েছে। এখন আস্তে আস্তে সন্ধে হয়ে এসছে, অলমোস্ট 7:30 বাজে। এখানে কিন্তু সানসেট একটু লেট করে হয়। আর এখানে যা ভিউটা জাস্ট টু গুড, মানে অনেক পয়সা দিলেও কিন্তু এই ভিউ পাওয়া যাবে না। কিন্তু আমরা কত টাকা পেয়ে গেছি? 3,200 ফ্রম এয়ারবিএনবি। কেমন লাগলো জানাবেন কিন্তু। আর এইখানে আমরা স্টে করবো হচ্ছে 1 নাইট, কারণ আমরা পেনাংয়ে থাকছি হচ্ছে 1 নাইট। আমরা কিন্তু মেন যে পেনাং আইল্যান্ডটা আছে এই সাইডে চলে এসেছি। এই জায়গায় থাকবো, রিল্যাক্স করবো, কাজ করব, তারপর কালকে চলে যাচ্ছি নতুন দেশে। আর একটু আরাম করি, খাওয়া দাওয়া করি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আশা করি ট্রেন জার্নিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি কেএল থেকে পেনাংয়ের দিকে আসেন তাহলে কিন্তু এই ট্রেনটা নিতেই পারেন, কেটিএম ইটিএস ট্রেন। ফ্যাসিলিটি খুব ভালো, সব কিছু ভালো, খালি এসিটা প্রচণ্ড ঠান্ডা করে দেয়। এখন সময় হয়ে গেছে হচ্ছে 11:17 ইন পেনাং। 11টা অবধি আমরা সবাই সবার কাজ করছিলাম। কৌশিক যখন এডিটিং করছিল, আর আমার এখানে চলছে হচ্ছে অফিসে। দেখুন আর সামনে নিয়ে যাচ্ছি না, কি অফিস কি কোম্পানি, অনেক ব্যাপার স্যাপার তো থাকুক। তো হঠাৎ করে কৌশিকদা এসে বললো আজকে ভাত রান্না করা যাক। কৌশিকদা টোটাল দায়িত্ব নিয়ে নিয়েছে। না আমি চেষ্টা করছি, আমি বাড়িতে 1-2 বার রান্না করেছি, হ্যাঁ তাও গ্যাসে, কিন্তু কখনো ইন্ডাকশনে রান্না করার অভিজ্ঞতা আমার কোনোদিন হয়নি, ফার্স্ট টাইম করছি। বাইরের খাবার সত্যি কথা বলতে আমার পছন্দ হয় না। আর যদি আমি রান্না করে নিতে পারি, এটা একটা এক্সপেরিমেন্টাল, যদি এক্সপেরিমেন্টটা সফল হয়ে যায় তাহলে আগামী যে কদিন আমরা বাইরে আছি, এরপরে যেখানে যাবো মোটামুটি চাল ডাল আলু কিনে নেবো আমরা, এক বেলা যদি বাইরেও খাই, একটা বেলা আমরা ঘরে রান্না করে খাবো, তাতে কিন্তু শরীরটা ফিট থাকে। আর বাইরের খাবারটাকে আমার মনে হয় সর্বতকরণে খুব প্রয়োজন না হলে অ্যাভয়েড করা উচিত। এই ডিপার্টমেন্টে কিন্তু আমরা সবাই নভিস। আমি যদি রান্নাবান্না করি কিন্তু চাল মানে ভাত নিয়ে 2-3 বারই করেছি। আবার ব্যাঙ্গালোরে বিপদে পড়ে পড়েছিলাম, তখন পেট খারাপ হয়েছিল, তাই তখন ওই চামচি দিয়ে তুলে তুলে টিপে দেখতাম যে ভাতগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো আজকে এরকম কিছুটা করে দেখে নেবো, হয়ে যাবে, কোনো চিন্তা নেই, খাওয়ার ঠিক নেমে যাবে। এই যে আমাদের এন্ড প্রোডাক্ট রেডি হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু আমার 0 কন্ট্রিবিউশন, কৌশিকদার ফুল উদ্যোগ ছিল বলে কিন্তু হলো এটা। আরে তো জীবনের শুরু। হেভি হেভি, একটু বাড়ি খাওয়ার পাওয়া যাবে, দেখেও কিন্তু ভালো লাগছে। আজকে তাড়াতাড়ি ডিনার করে তারপর শুয়ে পড়ি, কারণ কালকে আবার একটা খুব ইম্পর্ট্যান্ট ডে। হ্যালো, গুড মর্নিং সবাইকে ফ্রম জর্জ টাউন ইন পেনাং। আজকে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ইন্দোনেশিয়া, জাকার্তা, যেটা কিনা ইন্দোনেশিয়ার ক্যাপিটাল। এখন একটু দুপুর হয়ে গেছে বা বেলার দিক হয়ে গেছে আর কি।
এখানে কিন্তু মেনলি একটু রেস্ট করলাম, ট্রেন জার্নি দেখালাম, আশপাশটাও দেখলাম। নিজেরা যেহেতু এডিট করি, কাজ করি, সব কিছু করি, মানে সেটা কিন্তু একটু রেস্ট দরকার। কারণ এরপরে যে দুটো কান্ট্রি হবে সেটা কিন্তু খুব টান, মানে পরপর খালি আমরা এদিক ওদিক ঘুরে যাবো, প্রচুর জায়গা এক্সপ্লোর করবো, সেখানে কিন্তু একদম রেস্ট পাবো না। আমরা এখন বেরিয়ে পড়েছি পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু খালি পেটে এয়ারপোর্টে গেলে একটু দুঃখ লাগবে, সেই জন্য একটু খাওয়ার খোঁজ করছি। পেছনে এক নেপালি দাদার সাথে দেখা হয়েছিল, নেপাল থেকে আর কি। তো উনি বললেন এখানে নাকি অনেক দোকান রয়েছে যেগুলো চাইনিজ স্ট্রিট ফুড, ইন্ডিয়ানও নাকি পাওয়া যায়, মানে ছোটোখাটো স্ট্রিট ফুড আর কি। এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব যা দেখলাম হচ্ছে 25 কিলোমিটার মতন, আর সময় লাগবে হচ্ছে ওই 25 মিনিট থেকে আধা ঘন্টা। লোকাল দোকান এখানকার, ওইদিকেও কিন্তু দোকান আছে, এদিকেও দোকান আছে, যা এখানে দেখে আসি কী খাবার পাওয়া যাচ্ছে। এইখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে খাওয়ার দোকানে এসছি, এখানে একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে, ফুচকা স্ট্রিট ফুড আছে, তারপর এখানে একটা লোকাল রেস্টুরেন্ট, কিন্তু প্রচণ্ড ভিড়। এখানে বলছে খাওয়ার জন্য তো লাইন আছে, ইনফ্যাক্ট টেকঅ্যাওয়ের জন্য কিন্তু লাইন আছে, প্রচুর ভিড় কিন্তু। আয়াম মানে হচ্ছে চিকেন, দেখুন আয়াম কাশ্মীর, আয়াম কারি, মানে সব হচ্ছে চিকেন, কিন্তু এগুলো ভেতরে লেখা আছে। আর মি গোরেং আর নাসি গোরেং মানে হচ্ছে ফ্রাইড নুডলস আর ফ্রাইড রাইস। তো সেরকম কিছু নিয়ে নেবো ভাবছি। এখানে যেরকম বলেছিলাম একদম লোকাল একটা জায়গায় চলে এসেছি, লোকাল জায়গা, লোকাল ফ্লেভার, লোকাল লোকজন, এবং এখানে এসে 3 রকম জিনিস নিয়ে নিয়েছি। একটা হচ্ছে মি গোরেং, একটা নাসি গোরেং, আর দুটোই উইথ চিকেন। আর সেগুলো পার প্লেট উইথ চিকেন পড়ছে হচ্ছে 10.5 এরকম একটা প্রাইস, মানে মালয়েশিয়ান রিঙ্গিতে। আর আপনি যদি খালি রাইস নেন বা খালি নুডলস নেন উইদাউট দ্য চিকেন, সেটা হচ্ছে 5, মানে 5 মালয়েশিয়ান রিঙ্গিত। তো মাংসের দাম ওই 5 থেকে 5.5। ওপরে দেখুন নাসি কান্দার। নাসি কান্দার মানে হচ্ছে আমার যদ্দূর মনে হচ্ছে এটা একটা দোকান যেখানে আইয়াম বা লোকাল খাবার দাবার পাওয়া যায়, বা হয়তো নাসি কান্দার মানে চেক করে নিজে এক্স্যাক্টলি দিয়ে দেবো। তো এটা মানে মালয়েশিয়ান এখানকার লোকাল রেস্টুরেন্টসকে বলে, সবাই কিন্তু এখানে লোকাল। ওখানে দাম দর দেওয়া আছে, এই যে দেখুন রুটি চানাই রয়েছে, এমনি মি গোরেং, ম্যাগি গোরেং। সামনে বন্ধু দিদি নিয়েছে আর কি ম্যাগি স্যুপ, এটাও কিন্তু এখানে পাওয়া যায়। অ্যান্ড হাউ মাচ ইজ ইট? 5 রিঙ্গিত করে। ডিম টিম দেওয়া আছে, বেশ দেখতে ভালো লাগছে। কিন্তু এই আমরা পার্সেল করে নিচ্ছি, এখন অপশান নেই। দেখুন আমরা এখন কিন্তু নিচে নেমে এসেছি, যে লবি এরিয়াটা আছে বা সিকিউরিটি এরিয়া, এখানে কিন্তু আপনারা লাগেজ রেখে দিতে পারেন। আর এখানে কিন্তু একটা স্টোরও আছে, গ্রোসারি স্টোর টাইপের আছে, বাইরে খাওয়ার দোকান আছে, সব কিছু আছে। আর যে দোকানটাতে খেলাম ওটাই বিল্ডিংয়ে জাস্ট পেছনেই। তো আপনারা যদি এরকম টাইপের অ্যাপার্টমেন্ট নেন তাহলে কিন্তু দেখুন স্টারবাকস সামনে রয়েছে, এখানে একটা সুইটস রয়েছে, সব কিছু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনাদের খাওয়ারও কোনো সমস্যা হবে না। আর কিছু যদি কেনাকাটার থাকে গ্রোসারি আইটেমস বা যাই বলুন না কেন, সেগুলো সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন এখানকার বিখ্যাত সেই দুরিয়ান কিন্তু কফিও হয়, দেখুন এটা আমি জানতাম না, 22.5 করে। আর এখানে দুরিয়ানের দেখুন টফি আছে, নানা রকম টফি। এখান থেকে আর নিচ্ছি না, এয়ারপোর্টে গিয়ে দেখবো যদি পাওয়া যায়। কিন্তু এখানে কিন্তু এই দুরিয়ান এরা খুব খায় আর খুব ফেমাস। বাকি তো কনভিনিয়েন্স স্টোর এখানে আছেই, নানা রকম ক্রিসপি ফিশ। ওপরে দেখুন এই দুরিয়ান স্ন্যাক্স, এরকম নানা রকম জিনিস রয়েছে কিন্তু, যেগুলো ট্রাই করতে পারেন। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এইখান থেকে এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার, আর টাইম লাগবে আধ ঘন্টা। আর আমরা যখন দেখালাম খাবারটা কিন্তু নিয়ে নিয়েছি, কারণ কোনো অপশান নেই, এখন খাওয়ার টাইম নেই। মোটামুটি প্যাকেজিং করে দিয়েছে। এই দাদাকে জিজ্ঞেস করবো যে গাড়িতে খাওয়া যাবে কিনা, জিজ্ঞেস করে নিয়ে একটু টুকটুক করে এখানেই খেয়ে নেবো। তো আপনাদের কিন্তু পেনাংয়ের জন্য আইডিয়ালি 2 থেকে 3 দিন কিন্তু রাখবেনই। ভালো করে এক্সপ্লোর করুন, তারপর চলে যান এয়ারপোর্টে, আর পেনাংয়ের সবগুলো জায়গা দেখেও নিতে পারবেন। এরপর ট্যাক্সি নিয়ে পৌঁছে গেছিলাম পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর সেখান থেকে ফ্লাইট ধরে চলে গেছিলাম আমার যে নেক্সট কান্ট্রি আছে সেখানে, যেটা হচ্ছে ইন্দোনেশিয়া। আর সেই সব গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমার চ্যানেল ঘোষবাবু অ্যাডভেঞ্চার্সে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।